পৃথিবীতে বাবা মায়ের পর সবচেয়ে সুন্দর ভালোবাসা পাওয়া যায় দাদা দাদির কাছ থেকে। আজ আপনাদের এমন এক দাদার গল্প শোনাব, যিনি পেশায় একজন বড় সাইকিয়াট্রিক। এক রাতে তার নাতনি নিখোঁজ হয়। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছিল না, তখন ওই সাইকিয়াট্রিক দাদা নিজেই নাতনিকে খুঁজতে বেরিয়ে পড়েন। আর এরপর সে যা আবিষ্কার করে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ওই একই রাতে শহরে আরও কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো একটা অন্যটার সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, ওই সাইকিয়াট্রিকের নাতনি কোথায় গেল, তার সাথে কি হয়েছে, আর এই ঘটনাগুলোর সাথে তার নিখোঁজ হওয়ার কি কানেকশন রয়েছে, আর ওই সাইকিয়াট্রিক দাদা এই সব কিছুর রহস্য কিভাবে উদ্ঘাটন করবে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 15 সেপ্টেম্বর রাত, ঘড়িতে 7:45, মুষলধারে বৃষ্টি হচ্ছে। শ্যাম নামের একজন সাইকিয়াট্রিক থানায় এসে জানায় তার নাতনি নিধি আজ স্কুল থেকে বাড়ি ফেরেনি। কিন্তু এসআই তখন শ্যামের কথায় গুরুত্ব দেয় না, কারণ সে মন্ত্রীর নাতনির হারিয়ে যাওয়া কুকুরকে খুঁজতে ব্যস্ত ছিল। কেসটা মন্ত্রীর, এসআই সব কাজ ফেলে সেটাতেই মন দিয়েছে, তাই শ্যামকে অপেক্ষা করতে বলে। তখন শ্যাম একটা বেঞ্চে বসে নিধির কথা মনে করতে থাকে। নিধি যখন অনেক ছোট, তখন একটি দুর্ঘটনায় নিধির বাবা মা মারা যান। সেই থেকে দাদুই তাকে বাবা মায়ের মতো ভালোবেসে মানুষ করেছে। সে নিশ্চিত নিধি দাদুকে ছেড়ে কোথাও যাবে না। প্রতিদিনের মতো আজ সকালেও শ্যাম নিধিকে স্কুলে পাঠিয়ে একটি প্রোগ্রামে গিয়েছিল লেকচার দিতে। আর সেখান থেকে ফিরে দেখে নিধি এখন পর্যন্ত বাড়িতে ফেরেনি। এজন্য শ্যাম প্রথমে নিধির টিউশন টিচারকে কল করে, কিন্তু টিচার জানায় নিধি তো আজ টিউশনে আসেনি। এরপর শ্যাম স্কুলের বাস ড্রাইভার মানিক্কামকে কল করে। মানিক্কাম জানায়, আমি তো নিধিকে বাড়িতে ড্রপ করে দিয়ে এসেছি। এরপর শ্যাম নিধির বান্ধবী পিঙ্কিকে কল করে। পিঙ্কিও জানায়, ও তো আজ আমার এখানে আসেনি। এবার শ্যাম একটু চিন্তায় পড়ে যায়, নিধি তাহলে কোথায় গেল। কোথাও নিধিকে খুঁজে না পেয়ে অবশেষে শ্যাম মিসিং কমপ্লেন্ট করতে থানায় আসে। ক্রাইম সিনে ডেড বডি দেখে চন্দ্র নামের একজন পুলিশ কনস্টেবল অজ্ঞান হয়ে যাওয়াতে অন্য পুলিশ সদস্যরা তাকে ধরাধরি করে থানায় নিয়ে এসেছে। আর এটা দেখে এসআই চন্দ্রকে ইচ্ছামতো বকছিল। সে বলছিল, তোমার মতো একজন ভীতুলোক পুলিশে কিভাবে ভর্তি হয়, তোমার তো ন্যূনতম যোগ্যতাটাই নেই। এরপর এসআই শ্যামের সাথে কথা বললে শ্যাম নিজের বিষয়টি জানায়। তখন এসআই বলে, দেখুন স্যার, এখনকার বাচ্চারা কখন কোথায় যায়, কার সাথে মেশে, কি করে, তার তো কোনো ঠিক নেই। তারপরও আমি আপনার নাতনিকে খুঁজতে আমার বেস্ট একজন লোককে দিচ্ছি। এসআই তখন চন্দ্রকে নিধিকে খুঁজতে বলে। এদিকে শ্যামও বুঝতে পারছে এসআই আসলে কোনো গুরুত্ব দিচ্ছে না, কারণ দিলে তো সে চন্দ্রকে পাঠাতো না। তাই শ্যাম রাগ করে বেরিয়ে যাচ্ছিল। তবে চন্দ্র শ্যামকে বোঝানোর চেষ্টা করে, আপনি আমার উপর ভরসা করুন, আমি আপনার নাতনিকে খুঁজে বের করব। তখন শ্যাম নিজের ফোনে থাকা একটি ছবি দেখিয়ে চন্দ্রকে বলে, আমার নাতনির ডিজিটাল ওয়াচ ব্যবহার করে, এটা কি ট্রেস করতে পারবেন? চন্দ্র সাথে সাথে তাদের টেকনিশিয়ান রোহানের কাছে যায়। ওই ঘড়িটি যেহেতু শ্যামের ফোনে কানেক্ট করা ছিল, রোহান ট্রেস করে জানায় এটা কোটির একটি লোকেশন দেখাচ্ছে। সাথে সাথে শ্যাম আর চন্দ্র সেই লোকেশনে গিয়ে একজন অটোচালকের কাছ থেকে নিধির ওই ঘড়িটি পায়। অটোচালক জানায় সে এটি কুড়িয়ে পেয়েছে। নিধির সম্পর্কে সে কিছুই জানে না। অটোচালক শ্যামদেরকে সেই লোকেশনেও নিয়ে যায়, কিন্তু সেখানেও নিধির কোনো চিহ্ন নেই। তবে সেখানে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাই শ্যামচন্দ্রকে ওই ক্যামেরার ফুটেজ কালেক্ট করতে বলে। অন্যদিকে আমাদের দেখা যায় দেব ও রাম নামের দুইজনকে। তারা ছোটবেলার বন্ধু। দেব মূলত রামকে নিয়ে এসেছে দাস নামের এক মাদক ব্যবসায়ীর কাছে। এই দাস কুকুরের মাধ্যমে ড্রাগস সাপ্লাই করে। দেবও দীর্ঘদিন ধরে দাসের হয়ে কাজ করে, সেই সুবাদেই সে রামকেও এনেছে। দেব দাসের কাছ থেকে ৩০ লক্ষ টাকা ঋণ নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা শোধ করতে পারেনি। এজন্য দাস তাকে ১ সপ্তাহ সময় দেয়। আবার দেবের আন্টি পাদ্দা বরকতপুর নিয়ন্ত্রণ করে। এজন্য দাস দেবকে বলে, তুমি যদি তোমার আন্টিকে বলে আমাকে ওই এলাকায় ব্যবসা করার ব্যবস্থা করে দিতে পারো, তবে তোমার ওই টাকা ফেরত দিতে হবে না। এরপর দেবরা একটি কুকুর নিয়ে চলে যায়। রাম এখনও জানে না দেব ঠিক কী কাজ করে বা কুকুরকে দিয়ে কি করায়। তবে আজ দেব রামকে সব হাতে নাতে দেখিয়ে দেয় কিভাবে তারা ড্রাগস সাপ্লাই করে। মূলত কুকুরের গলায় যে চেনটি থাকে, সেই চেনের মধ্যেই তারা ড্রাগ লুকিয়ে রাখে। দেব আসলে বড় মাপের জুয়ারি। যখনই হাতে টাকা আসে, সোজা ক্যাসিনোতে গিয়ে সব শেষ করে ফেলে। এজন্যই দাসের ৩০ লক্ষ টাকা সে শোধ করতে পারেনি। অন্যদিকে রামের এখানে আসারও একটা কারণ আছে। রাম পড়াশোনাও শেষ করেছে, এখন ইউএসএ যে সেটেল হওয়ার পরিকল্পনা করছে। কিন্তু এর জন্য তার প্রচুর টাকার প্রয়োজন, যা তার কাছে নেই। তাই সে মাঝে মাঝে ক্যাব চালাচ্ছে এবং একটি এজেন্সিতে ফাইলও জমা দিয়েছে, কিন্তু তার প্রোফাইল যথেষ্ট নয়।
এজন্য ওই এজেন্সির স্টাফ সাতিয়া তাকে বুদ্ধি দেয়, তুমি যদি ৩০ লক্ষ টাকার ব্যবস্থা করতে পারো তবে তোমার স্বপ্ন পূরণ হবে। দাস যে পদ্মার কথা বলেছিল, এই সেই পদ্মা, যার একটি ক্যাব এজেন্সি আছে, যেখানে প্রায় ১০০টা ক্যাব ভাড়ায় চলে। রামু এখানে একটি ক্যাব চালায়। আবার পদ্মার মেয়েও আছে মহা। দেব আর মহা একে অপরকে ভালোবাসে। দেবের বাবা মা মারা যাওয়ার পর থেকে পদ্মাই দেবকে বড় করেছে। এখন পদ্মার ইচ্ছা দেব আর মহাকে বিয়ে দিয়ে দেবকে তার ব্যবসাটা বুঝিয়ে দেবে। অন্যদিকে রামের মা একটি স্কুলে চাকরি করেন এবং রাম পার্ট টাইম ক্যাব চালায়। এর মধ্যে একদিন ঘটনাচক্রের সাত্তিয়া রামের ট্যাক্সিতে উঠে পড়ে, আর সেখান থেকেই শুরু হয় তাদের ভালোবাসার যাত্রা। একে অপরের বাড়িতে যাওয়া আসা শুরু হয়। তারই সুবাদে একদিন রাম সাত্তিয়ার বাড়িতে এসে তখন তাকে শাড়িতে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এজন্য রাম একসময় সাত্তিয়ার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু সাত্তিয়ার এমনটা ভালো লাগছিল না। তাই সে রাগ করে রামকে চড় মেরে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাম নিজের ভুল বুঝতে পেরে সাত্তিয়াকে সরি বলে চলে যায়। রাতের বেলা সাত্তিয়া রামকে ডাকে এবং জানায় ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর সে এক আঙ্কেলের কাছে বড় হয়েছে। তখন তার বয়স ছিল মাত্র ৮ বছর। ওই সময় ওই আঙ্কেল প্রায়ই তার সাথে দুষ্টু কাজ করতে যাইত। তাই এখন পর্যন্ত সাত্তিয়া সেই ট্রমা থেকেই বের হতে পারে না। সাত্তিয়ার মুখ থেকে সবকিছু শোনার পর রামও বিষয়টা বুঝে যায়। এদিকে চন্দ্রা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানতে পারে নিধিকে কয়েকজন বখাটে কিডন্যাপ করেছে। তাই ফুটেজে দেখা গাড়িটি ট্রেস করে তারা সেই কয়েকজনকে ধরে আনে। তাদেরকে কেলানি দিলে একসময় তারা জানায় বিকেল ৫টার সময় ওই মেয়েটিকে সাথে নিয়ে এক ছেলে তাদের কাছ থেকে ড্রাগ নিতে এসেছিল। এরপর সন্ধ্যা ৭টার দিকে কোটি লাইব্রেরির পাশে ওই ছেলে আর নিধি বৃষ্টিতে আটকে পড়ে। তখন সুযোগ বুঝে ছেলেটি নিধিকে কিসি দেয়। তখন নিধি রাগ করে চলে যাচ্ছিল, আর সেই সুযোগে ওই ছেলেগুলো নিধিকে তাদের মাইক্রোতে তুলে দুষ্টুমি করার চেষ্টা করে। তবে নিধি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আর তারা নিধিকে খুঁজে পায়নি।